আসসালামু আলাইকুম। বৃষ্টি বৃষ্টি ওয়েদার দেখলে অনেকের মতো আমারও অনেক কিছু খাওয়ার ক্রেভিং জাগে। ঠিক তেমনই এবারে ক্রেভিংটা ছিল মামাকে ইলিশ মাছ খাওয়ার জন্য। তো যেই কথা সেই কাজটা করার জন্য কয়েকজনকে ফোন দিয়ে একটা প্ল্যানিং করে ফেললাম আর সেই উদ্দেশ্যে রওনা দিলাম। মূল বিপত্তিটা এখানেই শুরু। ঘাটে গিয়ে দেখলাম যে ইলিশ মাছের দাম একদম আকাশচুম্বী। যেই মাছগুলো আপনার 1,000-1,200 টাকা পাওয়া যেত সেই মাছগুলো এখন 2,000, 2,200, 2,500 টাকায়। তো মোটামুটি অনেক দামাদামি করার পর আমরা দুইটা ইলিশ মাছ নিই। আর এদিকে রাজীব একটা মজা করছিল, সেটা হচ্ছে যে এত দাম দিয়ে যেহেতু আমরা ইলিশ মাছ নিলাম, তো ইলিশ মাছের আশারও তো অনেক দাম, আমরা কি আঁশগুলোকে ফেরত দিয়ে দিলে আমাদেরকে টাকা দিয়ে দিবে? ব্যাপারটা আসলেই না। আর আমাদের হালিম ভাই যখন একটু তদারকিতে ছিল, সে একটু ডিরেকশন দিচ্ছিল যে আমাদের ইলিশ মাছের লেজগুলো যাতে একটু বড় বড় করে রাখা হয়, যাতে লেজ দিয়ে একটু ভর্তার পরিমাণটা বেশি হয়। আসেন এবার সমস্যার কথাটা বলি। সমস্যাটা হচ্ছে যে আমাদের অনেকেরই ধারণা যে রাস্তার পাশের চেয়ে হয়তো ঘাটের পাশের যে হোটেলগুলো আছে সেখানে হয়তো খাবারের দাম কম হবে। হ্যাঁ, দাম কম, শুধু ইলিশ মাছটা হয়তো দামে আপনি 200-400 টাকা কমে কিনতে পারবেন, কিন্তু মূল সিন্ডিকেটটা এখান থেকেই শুরু। এই যে ইলিশ মাছগুলো কাটতেছে, এই ইলিশ মাছগুলো ভাজার জন্য অবশ্যই তেল লাগবে, আর তেলটাও আপনার ওদের কাছ থেকে কিনতে হবে। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে আপনার রাস্তার পাশে যে দোকানগুলো আছে ওরা তেলটা দিবে হচ্ছে একটা ভালো মানের তেল দিবে। আপনি ঠিক একই দাম দিয়ে খুবই নিম্নমানের একটা তেল কিনতে হচ্ছে আপনার এই ঘাটের পাশের দোকানগুলো থেকে। আবার সেই তেলটার বোতলটা আসলে ইনটেক না, একদম খোলা তেল ওরা নর্মাল বোতলের মধ্যে ভরে বিক্রি করতেছে, যেটা আপনার মূল দাম দিয়ে কিনতে হইতেছে। তারপরে যে মাছগুলো ভাজতেছে, মাছ ভাজার সাথে কিন্তু মাছের উপরে দেওয়ার জন্য কিছু পেঁয়াজ ভেজে দেয়, যেটা আপনার রাস্তার পাশের হোটেলে ওটা বলতে হয় না, ওরা এমনিতেই দিয়ে দেয়। কিন্তু এই ঘাটের পাড়ের হোটেলগুলোতে একটাই সমস্যা হচ্ছে, আপনি কতটুকু পেঁয়াজ নেবেন সেটাও আপনার টাকা দিয়ে ভেজে নিতে হবে। যাই হোক, খাওয়া দাওয়ার ভিডিওটা আর দেখাইলাম না, যতটুকু দেখছেন এতটুকুর মধ্যেই আসলে আমরা অনেকটাই ফেড আপ ছিলাম। তার মুখের মজা আর বুক ভরা হতাশ নিয়ে আমরা খাবার দাবার যখন শেষ করলাম, শেষ করার পর গেলাম একটা পানের দোকানে পান খাওয়ার জন্য। ভাই বিশ্বাস করেন, উনি যে শুরু করলো, পানের মধ্যে যে পরিমাণ একের পর এক মশলা দিয়ে যাচ্ছে। আমাদের হালিম ভাইয়ের রান্না করা গরুর মাংস কিন্তু অনেক মজা হয়, কিন্তু উনি এত মশলা হয়তো তার গরুর মাংসে দেয় না। এক পর্যায়ে ভাবছিলাম যে সেটা হয়তো ককটেল বমি বানাচ্ছে, একের পর এক মশলা তার দেওয়ার কোনো শেষই হচ্ছে না। যাক, অনেকক্ষণ দেওয়া টাওয়ার পরে যখন দেখলাম যে না, মোটামুটি মনে হচ্ছে এখন শেষ পর্যায়ে, শেষ করার পর ভাঁজ করে প্রথম বুমটা মারা হলো হালিম ভাইয়ের মুখে। হালিম ভাই যখন পানটা মুখে দিল, তারপর তার রিভিউটা শুনে মোটামুটি ভালোই লাগলো যে না না, পানটা ভালো ছিল। তারপর দ্বিতীয় পানটা দিল আমাকে, আমিও পানটা মুখে দিলাম, যেহেতু মিষ্টি পান তাই মাঝে মধ্যে একটু একটু খাই আর কি, ভালোই লাগলো। আর এদিকে পান একেবারেই না খাওয়া আমাদের বিপ্লব খুব কম খায়, তারপরেও মুখে দিয়ে বললো যে না, মোটামুটি পানটা একেবারে খারাপ না, মোটামুটি ভালোই ছিল। তারপর পান টান খাওয়ার পর আমাদের ইচ্ছা হলো যে না, এখন একটু মিষ্টি মুখ করা দরকার। তো সেই কথায় আমরা মাওয়ার বাস স্ট্যান্ড, যেটা মানে গোল চক্করের মোড় যেটাকে বলে, সেইখানে আমরা গেলাম মিষ্টি খাওয়ার জন্য। এখানে মিষ্টির একটা ব্যাপার হচ্ছে, এখানে মিষ্টি কিন্তু কেজি হিসেবে বিক্রি হয় না, এখানে মিষ্টিগুলো বিক্রি হয় কুড়ি হিসেবে। এই ধরেন আপনার 280 থেকে 300 টাকা কুড়িতে আপনি মিষ্টিগুলো নিতে পারবেন, স্পঞ্জের মিষ্টি। আর মিষ্টিটা দেখতে যতটা ভালো, খেতে অনেকটাই ভালো। তো বারবার হালিম বেগে সরাই দিচ্ছিলাম যে না, হালিম বেগে খেতে দিব না। এটা আসলে নিছক একটা মজার জন্যই করা। তারপর হালিম ভাইকে আগে সার্ভ করে দেওয়া শুরু করলাম। আমরা এর ফাঁকে ফাঁকে মিষ্টি খেলাম, কিন্তু হালিম ভাইয়ের এক্সপ্রেশনটা মোটামুটি খুব ভালো লাগছে। সে খাওয়ার পর খুব দারুণ একটা এক্সপ্রেশন দিল। আলহামদুলিল্লাহ, ভালো খারাপ সবকিছু মিলিয়ে আসলে আমাদের এই ছোট্ট সফরটা ছিল। ইনশাল্লাহ হয়তো সামনে আরো ভালো কিছু হবে। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।